দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন আমার দুই সহকর্মী অলিউল রনি, সেই সাথে রয়েছেন মুনিয়া জ্যোতি। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। রনি এবং জ্যোতি, আপনারা দুজনে জানেন যে আমরা এখানে প্রতিদিন ঘটে যাওয়া যে ঘটনা সেটি বলার চেষ্টা করি এবং অন্তরালে যে ঘটনাগুলো ঘটে সংবাদের অন্তরালে সেটি আসলে দর্শকদেরকে জানানোর চেষ্টা করে থাকি। শুরুতে অলিউল রনি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন বারবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় নিয়েছিল তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনমন হয়েছিল, একেবারে যেটিকে আমরা বলি আর কি খুব খারাপের দিকে যাচ্ছিল। এরপরে কিছুদিন আগে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে ধীরে ধীরে উন্নতি ঘটছে। এখন এসে তিনি একই রকম বললেন যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি গেল সপ্তাহে বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে এটাকে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি জানেন যে কিছুদিন আগে গতকালকে মঙ্গলবার একটি ঘটনা ঘটেছে পটিয়াতে, এবং একই সাথে হচ্ছে আপনি জানেন মুরাদনগরে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্যাগুলোকে ঠিকঠাক মতো ট্যাকেল দিতে পারছে না। এই যে আইনশৃঙ্খলার পরিস্থিতি সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আনোয়ার। আপনি যে বিষয়টি বলছিলেন, আসলে রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, আমরা সবাই জানি। আসলে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার পরে আসলে সবার যে ভাবনার জায়গাটি ছিল সেটি কিন্তু এই আইনশৃঙ্খলা পরিস্থিতি। কেন বলছি দেখুন, যে রাজনৈতিক পট পরিবর্তনে সব থেকে যে বাহিনীকে আসলে বেশি দোষারোপ করা হচ্ছে সেটি কিন্তু এই পুলিশ বাহিনীকে আমরা বলতে পারি, এবং আমরা দেখেছি যে আদালতে একাধিক মামলাও হয়েছে এদের নামে। তো সেই রেস ধরে তারা কিন্তু আসলে তাদের কর্মযোগ্য থেকে তারা আসলে বিরতি নেয়, এবং বিরতির পরে হচ্ছে তারা কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু আসলে একটি অচল অবস্থার মধ্যে দিয়ে চলে যায়। দেখুন, আমরা যদি শুরু থেকে একটু কাউন্ট করার চেষ্টা করি তাহলে দেখুন কি কি ঘটনাগুলো ঘটেছে। আমরা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পরে মব জাস্টিসের মতো ঘটনা দেখেছি, আমরা দেখেছি রাতের ডাকাতি দেখেছি, এবং সেই সাথে খুন, গুম এবং ধর্ষণের মতো ঘটনাও আমরা একাধিকবারে দেখেছি। এবং সর্বশেষ যদি আমি কয়েকটি কথা আপনাকে বলি, সেক্ষেত্রে আপনি মুরাদনগরের কথা বলছিলেন, এবং শুধু কিন্তু মুরাদনগর না, এই যে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আসলে ঘটনাগুলো বারবার ঘটে যাচ্ছে। বিশেষ করে আমরা সর্বশেষ একটি ভোলাতেও এরকম একটি ঘটনা দেখেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখুন এই যে টোটাল এই যে কথাটি আপনি বলছেন যে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বারবারই একটি কথা বলেছেন, সেটি কিন্তু এখন না, সেটি কিন্তু উনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন তখন থেকে কিন্তু বলছেন যে আসলে ওনার প্রথম কাজ হবে এই আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরূপে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু দেখুন এই যে আজকে 1 বছর হতে অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও কিন্তু উনি সেই অবস্থাতে নিয়ে আসতে পারেননি। তাহলে আসলে এখানে ব্যর্থতা কোথায় আসলে আমাদের? তাহলে কি আমরা বলতে পারি না যে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে তিনি যে কথার ফুলঝুরি আমাদের দিচ্ছেন আসলে সেটির মধ্যে আসলে সীমাবদ্ধ তিনি থাকছেন? কারণ দেখুন, যদি আমাদের এই অবস্থা থেকে আমরা পরিবর্তন কিছুটা হতে পারতাম তাহলে আমরা কি দেখতে পেতাম? আমরা তাহলে পটিয়ার মতো ঘটনা আমাদের সামনে চলে আসতো না। পটিয়ার ঘটনাকে আমি যদি আপনাকে একটু করে ব্যাখ্যা করি তাহলে দেখুন বিষয়টা কি, যে দুটি দলের মধ্যে একটি সংঘর্ষ বেঁধে গিয়েছে, সেখানে এটি রেস ধরে আসলে ঘটনাটা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং এর সাথে সড়ক অবরোধ করে জনভোগান্তিও হয়েছে। এবং আপনি জানেন যে নিশ্চয় যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থানায় ধরে নিয়ে গেছে যারা ছাত্র আন্দোলনের সাথে বা যেটি সম্পৃক্ত ছিল, তারা নিয়ে যাওয়ার পর মামলা না থাকার কারণে হচ্ছে, আমরা এটি দর্শকরাও জানেন যে মামলা না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। পরে মুনিয়া জ্যোতির কাছে একটু আসি। জ্যোতি, আপনি জানেন যে দেখেন মামলা হয়নি তার বিরুদ্ধে, সে এক ধরনের মানে বলা হচ্ছে যে আসলে গেল সরকার যেটা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাকে আসলে পুলিশ গ্রেপ্তার করবে না, এটাই তো স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু এরপরেও পুলিশকে বাধ্য করা, থানা ঘেরাও করা, তারপরও মানে আপনি ব্যাপারটাকে আসলে রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এর কি অসহায়ত্বের জায়গাটি কি ফুটে ওঠে কিনা? আনোয়ার, ধন্যবাদ। আসলে আপনি অনেক বড় একটি কথা বলেছেন এবং একটি ঘটনা দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের চিত্রটিকে তুলে ধরেছেন। আমি সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে যে দেখুন, গতকালকেও ঢাকার বাইরের একটি বিশ্ববিদ্যালয় এবং আজকেও ঢাকার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে একই রকম ঘটনা ঘটেছে। বিষয়গুলো হচ্ছে যে একজন মানুষকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে তাকে অবশ্যই পুলিশ আসলে অ্যারেস্ট করতে পারে না, বা সেই এখতিয়ারটি তাকে নেই। সেটার জন্য কর্মরত যিনি আসলে অফিসার রয়েছেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই যে কোনো কিছু হলে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করে পরিস্থিতি সবকিছুর আসলে প্রতিকূলে নিয়ে যাওয়া, এই ব্যাপারটি আসলে যারা ওই সময় কর্মরত থাকে বা যারা আসলে নিরপেক্ষ ভূমিকায় থাকে তাদের জন্য আসলে অনেক বেশি কঠিন হয়ে পড়ে। যেমন ধরেন আপনি মানে গতকালকের যে ঘটনাটি আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের যারা আসলে সৈনিক ছিলেন তারা ছাত্রলীগের কোনো একজন কর্মীকে ধরে পুলিশে হস্তান্তর করেছে। তো সে জায়গায় আসলে কি হয়েছে, আসলে গুটি কতক মানুষ আসলে ওখানে ছিল, এমন না যে এটা পুরো চট্টগ্রামের চিত্র। তার মানে স্পষ্টভাবে বোঝাই যায় যে ওই একই রকম ঘটনার মতো করে পুরো বাংলাদেশের একটি নির্দিষ্ট মহল আসলে এই সময়টার সুযোগ নিচ্ছে, যেটি করে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলছে। সুতরাং বলবো না যে সরকারের তো কিছু দায় বর্তায়, অনেক বেশি দায় সরকারের রয়েছে। সেই সাথে আসলে
মানুষের নীতি নৈতিকতার অধঃপতন হয়েছে, খারাপ সময়ের সুযোগ নেওয়া হচ্ছে, যে সময় আসলে জনসাধারণের অনেক উচিত ছিল বা রাজনৈতিক দলগুলোর উচিত ছিল যে সরকারকে সহায়তা করা, সেই জায়গা থেকে জনগণ আসলে তাদের সেই সহযোগিতার ভূমিকাতে নেই। খারাপ সময়ের সুযোগটা আসলে শুরু করে মানে ওপর মহল থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষই আসলে নিচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কথাটি বলছিলেন, দেখুন শুধু মুরাদনগর নয় তো, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আসলে আজকে মুরাদনগর হয়ে গেছে। এবং আপনি জানেন যে কোনো একটি সংবাদ আসলে টিভির মাধ্যমে উঠে আসতে হলে কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখন সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম কি ফেসবুক। আপনি কি প্রত্যেকটা স্ক্রলিং এ 5টা স্ক্রলিং এ একটা কি আপনি ধর্ষণের ঘটনা দেখছেন না? তাহলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আমরা তো নেতিবাচকই বুঝছি, এবং প্রত্যেকটা ঘটনা আসলে দৃষ্টান্ত হতে পারে এরকম ঘটনা ঘটছে। কিন্তু তারপরে তো সন্তুষ্টি প্রকাশ করে ভালো বললেন, তিনি তো ভালো বলছেন, তিনি আসলে মাঝরাত্রে সংবাদ সম্মেলন করে তিনি বোঝাতে চান যে বিশাল কিছু বলবেন, বিশাল বড় বার্তা দিবেন। এর আগেও তার আসলে আমরা ভূমিকা দেখেছি, কিন্তু আলটিমেটলি তিনি বলেছেন কি, আলটিমেটলি সেই পদক্ষেপগুলো মানে কি ছিল, মানবিক কিছু কাজ করেছেন, সেটার জন্য তিনি আসলে প্রশংসা কুড়িয়েছেন। দেশের পরিস্থিতি যাই হয়ে যাচ্ছে না কেন, আমার আজকে ভোলার যে চিত্রটি আমার সহকর্মী অলিউল রনি বলছিলেন, দেখুন কতটা হৃদয় বিদারক, কতটা মানে করুণ দৃশ্য, যে স্বামীকে বেঁধে রেখে তার সামনে কতিপয় মানুষ তার স্ত্রীকে আসলে ধর্ষণ করছে, এবং সেই ভিডিওটি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ব্যাপারটি, মানে আপনি তো কোনোভাবে চোখ বন্ধ করে থাকতে পারবেন না। আপনার হাতে মোবাইল ফোন আছে, আপনার হাতে ল্যাপটপ আছে, আপনার বাসায় টিভি আছে, আপনি দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই দেশের প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে অবগত থাকেন। এরপরেও যদি আপনি বলতে পারেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, সুতরাং আমরা ধরে নিব যে আসলে এটার ভালো থাকার প্যারামিটার এটাই, মানে আমাদের সরকার মহলের কাছে, উপদেষ্টাদের কাছে আসলে ভালো থাকার প্যারামিটার এটাই, যেটা বর্তমান বাংলাদেশে ঘটছে। জি জ্যোতি, রনি, তাহলে কি এটুকু কি আপনার কাছে মনে হচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য, যেহেতু নির্বাচনের একটি টাইম ফ্রেমের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, বা এই অস্থিতিশীল করার জন্য কি এই ধরনের ঘটনা ঘটছে, নাকি আসলে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে স্বপ্ন দেখিয়ে আমাদেরকে ক্ষমতায় এসেছেন, যে পরিবর্তনের কথা বলেছেন, সেখানে তারা আসলে দিনকে দিন ব্যর্থতার দিকে যাচ্ছে? দেখুন, আপনি যে বিষয়টি আসলে বলছেন, এখানে যেমন একটি দলের ব্যর্থতা রয়েছে, সেই সাথে আমি মনে করব যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তাদের এক ধরনের ব্যর্থতা রয়েছে। কেন বলছি, দেখুন আপনি যখন দুটি দলে কেন্দ্র করে একটি ঘটনা ঘটবে, এবং সে একটি দলের চাহিদার পরিপ্রেক্ষিতে আপনি কোনো কিছু বিবেচনা না করে একজন থানার ওসিকে বলেন বা পুলিশ পরিদর্শক যিনি রয়েছেন তাকে রাতারাতি বরখাস্ত করবেন কিংবা অন্য জায়গায় প্রত্যাহার করবেন, তখন আসলে বিষয়টির সমাধান তো এটি নয়। এটি আপনি কি এইটির ফলে আসলে যে বিষয়টি ঘটবে নতুন করে, সেটি হচ্ছে যে এই যে পুলিশ বাহিনী যারা রয়েছে তারা তখন আর কি পদক্ষেপ নিতে যাবেন না, যে নিষ্ক্রিয় হয়ে যাবেন। বিষয়টা আসলে এমনই। তো সেক্ষেত্রে আসলে এটি তো কোনো সমাধান নয়। তো আপনি যদি একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে আমি যদি বলি ওই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, আসলে এটি তার দমন করার যে বিষয়টি বা কিভাবে দমন করবেন সেই নীতিমালা নির্ধারণ করে যে বিষয়গুলো আসলে এখানে রয়েছে, সেই বিষয়গুলো যদি তিনি ভালোভাবে আলোকপাত করেন কিংবা পর্যালোচনা করেন, আসলে সিদ্ধান্ত নেন, আমি তখনই মনে করবো যে আসলে এটির আসলে বাস্তবিক সমাধান আমরা তখন পাবো। তো সুতরাং এখানে একটি দলের যেমন ব্যর্থতা রয়েছে, এবং সেই সাথে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের যারা রয়েছে তাদের উপর আসলে এর দায় কিছুটা হলেও বর্তায়। যে সামনে নির্বাচনের যে সময়, সেটি একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে, কিন্তু এই নিয়ে নির্বাচন আসলে হবে কি হবে না, কবে হবে, সেটি নিয়ে যেমন শঙ্কা রয়েছে, নির্বাচন হওয়া নিয়ে যে এখন যে তরুণ দল গঠিত হয়েছে তাদের সাথে মূলত হচ্ছে যে প্রধান বিরোধী দল, প্রধান রাজনৈতিক দল বিএনপি, তাদের এক ধরনের মতদ্বৈধতা রয়েছে। সংস্কারের বিষয়ে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে তারা বলছেন যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, কিন্তু মতৈক্যের জায়গায় কেউ পৌঁছাতে পারেনি। তাহলে এই যে সংস্কারের বিষয়টি 9 মাস 10 মাস পরেও এই ঐক্যমত্যে পৌঁছাতে না পারাটা আসলে কিভাবে দেখছেন জ্যোতি? বিষয়টিকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মোটেও আমার ইতিবাচক মনে হয়নি। ইতিবাচক এই জন্য মনে হয় না, দেখুন আমরা 9-10 মাস নিয়ে তো একই রকম আলোচনা করে যাচ্ছি। তো বিষয়টা কি ছিল যে আমরা ঐক্যমত্যে পৌঁছবো। আপনি দেখুন এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশন গঠন হলো, প্রতিদিনই দফায় বলতে গেলে মিটিং হয়, এখনো পর্যন্ত গুটি কতক আসলে, তবু সেই গুটি কতক বড় কোনো প্রস্তাবনা নাই। অবশ্যই মাঝারি মানের কোনো একটা প্রস্তাবনায় তারা এসে একমত হয়েছেন। তারা বলছেন আমরা 31টিতে হয়েছে, 128টিতে হয়েছে, কিন্তু একদম বেসিক প্রধানমন্ত্রীর যে 2 মেয়াদে ক্ষমতা, সেখানে অনেক দর কষাকষির পর বিএনপি মতৈক্যে পৌঁছেছে, তাও শর্ত সাপেক্ষে। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে কোথাও না কোথাও আসলে ফাঁক ফোকর রেখে দিচ্ছে, বা এক কথায় যে তারা আসলে মেনে নিচ্ছে, রাজি হয়ে যাচ্ছে, বিষয়টি এরকমও না। দেখুন সবচেয়ে বড় বিপত্তিটা বেঁধেছে আমি যতটুকু মনে করি, সেটি হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে। শুরু থেকে কিন্তু আমরা রোডম্যাপ চাই, এটা নিয়ে সবার মধ্যে কথা শুনছিলাম, রাজনৈতিক দলগুলো আসলে আওয়াজ তুলেছে, এরপরে দেখলাম সাধারণ মানুষ আসলে জিজ্ঞাসা করছে যে সংস্কার কবে শেষ হবে, কবে আসলে নির্বাচনটা আসবে। এবং আপনি দেখুন
দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ যে অবস্থা, সুতরাং একটা দলীয় সরকারের প্রয়োজনীয়তা বোধহয় অনেকেই অনুভব করছেন। সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে তাদের আসলে মতামত ব্যক্ত করছেন যে বিষয়টিকে আসলে আমরা এভাবে চাই, বা আসলেই 9 মাস ধরে আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম, সেই জায়গাটি আসলে স্পষ্ট হোক। এই নির্বাচনের সময়সীমা নিয়েও যখন কথা হচ্ছিল, তখনও দেখবেন যে আপনি নবগঠিত রাজনৈতিক দল, তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তাদের আসলে বিভিন্ন ধরনের মতবিরোধ ছিল যে বিচার সংস্কার এগুলো না হওয়ার, মানে এগুলো শেষ না হতে হতে কোনোভাবে আসলে নির্বাচনের দিকে এগোনো যাবে না, বা সেই সময়সীমাটাও আসলে বেঁধে দেওয়ার যেই ব্যাপারটি, সেটিও আসলে তারা মানতে চাচ্ছিল না। এদিকে আপনি যেমনটি বলছিলেন যে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও কিন্তু আসলে কথা যখন বলছে শর্ত সাপেক্ষেই বলছে। তারা কিন্তু সবার আগে বলছে যে রোডম্যাপ ঘোষণা না হলে কিন্তু আমরা আন্দোলনে নামবো। একই রকম ভাবে তারা যখন প্রধানমন্ত্রীর 2 মেয়াদে প্রধানমন্ত্রী এরপরে কেউ থাকতে পারবে না, সেই প্রস্তাবনাটিতে আবার যখন আসলে একমত পোষণ করলো, সেটির পেছনে কয়েকটি শর্ত জুড়ে দিল। এরপর আবার যখন আসলে পিআর পদ্ধতি, আপনি জানেন, আমরা জানি যে সবচেয়ে এখন আলোচিত বিষয় পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা, সেই বিষয়টি তো আলোচনায় রয়েছে, এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু তাদের যারা আসলে ওপর মহলের নেতারা রয়েছেন, তারা কিন্তু একের পর এক মন্তব্য করে যাচ্ছেন যে এই সময়ে এসে আসলে এই প্রস্তাবনা কতটুকু যৌক্তিক, বা কতটুকু আসলে ইফেক্টিভ হবে, বা এই প্রক্রিয়ার মধ্যে যেতে গেলে আসলে কোন জায়গাগুলো তাদেরকে হয়ে আসতে হবে, তারা কিন্তু ইনডিরেক্টলি সেই জায়গাটি বারংবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং এই যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা, বা নতুন কোনো সরকার গঠন নিয়ে বা ঐক্যমত্যের জায়গায়, প্রত্যেকটা জায়গায় ধোঁয়াশা আলটিমেটলি সাফারার করা হচ্ছে। সাফারার তো জনগণ হচ্ছে, কারণ রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি তারা তাদের সাথে হয়তো মিটিং করে, কিন্তু সাধারণ মানুষের সাথে সেই বার্তাগুলো তো পৌঁছয় না। সুতরাং তাদের ধোঁয়াশা জায়গায় ধোঁয়াশাই থেকে যাচ্ছে। এই যে অনিশ্চিত জীবনযাপন, আপনি জানেন বাংলাদেশের মধ্যে এখন আইন শৃঙ্খলা আর কতটা অবনতি, সেই পরিস্থিতি কি, জানমালের নিরাপত্তা নেই, কোনো কিছুর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, বিভিন্ন জায়গায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঢাকার মধ্যে কিছুদিন নাগরিক সেবা, একটা নির্দিষ্ট এলাকায় নাগরিক সেবা অচল ছিল, রাজনৈতিক দলগুলোর কোন দলের জন্যই তো হচ্ছে। তো আলটিমেটলি সাধারণ জনগণ অনেক বেশি ভুক্তভোগী হচ্ছে। যদি আমি একটু রনির কাছে যেতে, রনি, আপনি জানেন যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেখানে মোটামুটি অন্যান্য দলগুলো, জামায়াত ইসলাম থেকে শুরু করে নতুন দল, সবাই প্রায় একমত, কিন্তু প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, তারা সে জায়গাটা বিরোধিতা করছেন। তারা বলছেন যে আসলে নিম্নকক্ষে জনগণের ভোটে সরাসরি ভোট হবে, এটিও অন্য দলগুলো মেনে নিয়েছে, কিন্তু উচ্চ কক্ষ গঠন করার কথা বলা হচ্ছে সংসদে। সেখানে বিএনপি কোনোভাবেই চায় না সংখ্যানুপাতিক যে নির্বাচন, সেই অনুপাত, মানে সংসদ সদস্যরা আসবে, এটি তারা আসলে নিম্নকক্ষে চায় না। উচ্চকক্ষে বিএনপি কিছুটা মানলেও সেখানে আসলে দ্বিমত রয়েছে তাদের। এই যে মানে এই সংখ্যানুপাতিক পদ্ধতির কেন বিরোধিতা করছে বলে আপনার কাছে মনে হয় শুধুমাত্র বিএনপি? দেখুন, 5 আগস্ট তখন কিন্তু সবগুলো দল এক হয়ে আসলে যে আন্দোলনগুলো করেছিল, এরপরে আসলে এই যে তাদের বিভক্তি, আসলে এটি কিন্তু নির্বাচনকে কেন্দ্র করি। তো সেক্ষেত্রে আসলে কেন আপনি এর মধ্যে একটি কারণ হচ্ছে যে পিআর পদ্ধতি। দেখুন, আমরা কিন্তু হচ্ছে সেই প্রথম থেকেই নির্বাচনে একটি সংশয় যেমন ছিল, অনিশ্চয়তাও ছিল, কিন্তু প্রথমে এটি জুনে চলে যায় নির্বাচন, পরে হচ্ছে এইখান থেকে সরে এসে এপ্রিলে দাঁড়ায়। এরপর হচ্ছে যখন লন্ডনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে দেখা করলেন, বৈঠকে কিন্তু তারা যৌথভাবে ঘোষণা দিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। কিন্তু এরই পরে দেখুন আপনি যে বিএনপির তরফ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে নির্বাচন নিয়ে যে সংশয়টি ছিল সেটি কেটে গেছে, কিন্তু হচ্ছে বিশেষ করে এনসিপি বা হচ্ছে আমরা যে জামায়াত ইসলামের কথা বলি, তখন কিন্তু আসলে তারা এটি সামনে নিয়ে আসে। বিশেষ করে তারা বারবারই বলছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে এবং সেই সাথে পিআর পদ্ধতিতে ইলেকশন দিতে হবে। দেখুন এখন পিআর পদ্ধতিটা আসলে কি, পিআর পদ্ধতির আসলে যে বিষয়টি সেটি হচ্ছে যে একটি দলের তখন আসলে কোনো প্রার্থী থাকবে না, তখন হচ্ছে তাদের প্রতীকেই আসলে ভোটটি হবে এবং সারা বাংলাদেশে যে হারে তারা ভোট পাবে সেই হারে আসলে সংসদে তারা প্রতিনিধিত্ব করবে। তো এই যে বিষয়টি দেখুন, এখন আমরা হচ্ছে যদি বাস্তবিক অর্থে চিন্তা করি যে আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, এখন বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বা হচ্ছে ক্ষমতার সব থেকে কাছাকাছি কারা রয়েছে, এক কথা আসলে এটি বিএনপির কথা বলাই যায়, যেহেতু তাদের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি। তো হচ্ছে সেক্ষেত্রে আসলে তারা এই বিষয়টিকে কেন আসলে গ্রাহ্য করছে না বা কেন মেনে নিচ্ছে না। দেখুন, এই যে ইসলামী আন্দোলন বলেন বা জামায়াত ইসলামী বলেন বা আদার্স আরও রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তাদের যদি রাজনৈতিক প্রেক্ষাপট আমরা বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে কখনো কি দেখবো যে তারা 20 কিংবা 22 কিংবা কখনো 25টির মতো আসন পেয়েছে? কোনো দলই পায়নি। তো হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখুন, যেহেতু হচ্ছে এখানে বৃহত্তম একটি বড় দল নেই, তো সুতরাং তারা যেহেতু এরপর রাজনীতির সব থেকে বড় দল এবং আরও যে ছোট দলগুলো রয়েছে, এবং সেই সাথে রাজনীতির আরেকটি কথা হচ্ছে ভেসে বেড়াচ্ছে যে ইসলামিক দলগুলো একজোট হতে পারে, তো হচ্ছে তাদের হচ্ছে একটি বিরোধী দল হয়ে দাঁড়িয়ে যেতে পারে। তো সুতরাং হচ্ছে তাদের মধ্যে একটি হয়তো বা সংশয় কাজ করতে পারে যে হচ্ছে আমরা যদি এই সংখ্যানুপাতিক হারে যে ইলেকশনটা সেটি আমরা দেই, সেক্ষেত্রে হচ্ছে তারা একটি বৃহত্তম আকারে মানে কিছু সিট পেয়ে যেতে পারে। তো এই জায়গা থেকে আসলে বিএনপির তরফ থেকে আরেকটি ব্যাপার বলা হচ্ছে রনি, সেটি হচ্ছে যে যদি সংখ্যানুপাতিক হারে যদি উচ্চকক্ষ ভোট হয়, সেখানে কোনো একটি দল সংবিধান সংশোধন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কারণ আপনি তো তখন আমরা এখন কি দেখি, একটি আসনে ভোট হচ্ছে,
হয়তো আওয়ামী লীগের প্রার্থী আমরা যেটা বিগত দিনে দেখেছিলাম জিতেছে, না হয় বিএনপির প্রার্থী জিতেছে। এখন কিন্তু সেটি না হয়, যেহেতু ভোটকে কাউন্ট করা হবে, সবগুলা ভোটের বিপরীতে যেহেতু আপনার আসন দেয়া হবে, সেই জায়গা থেকে হচ্ছে অপোজিশনে যারা থাকবে, বিরোধী দলে, তারা অনেকগুলো আসন পেয়ে যেতে পারেন, যেটি এককভাবে নির্বাচন করলে হয়তো বা তারা নাও পেতে পারতেন বা ফেল করতে পারতেন। এই ব্যাপারটা এই জন্য বিএনপির আসন সংখ্যা কমবে, আর অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের আসন সংখ্যা কিছুটা বাড়বে। অল্প কিছু ভোট পেলেও, হেরে গেলেও তাদের আসন বাড়বে। সে জায়গা থেকে হচ্ছে বিএনপি বলছেন যে আসলে যখন সংবিধান সংশোধনের মতো কোনো ঘটনা ঘটলে সে জায়গায় এককভাবে যে দল সরকার গঠন করবে তাদের সেই ক্ষমতা থাকবে না, সুতরাং এই জন্যই হচ্ছে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিটি চাই না। এটি হচ্ছে আসলে একটি কারণ। আরেকটি ব্যাপার, আপনারা জুথি এবং রনি আপনারাই জানেন যে রাজনীতিতে এখন যেটি এনসিপি যে নতুন দল, তারা বারবার সামনে আনার চেষ্টা করেছেন। আজকেও গতকালকে সার্জিস আলম একটি পোস্ট দিয়েছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা বালু উত্তোলন সহ বিভিন্ন চাঁদাবাজিতে যুক্ত আছে, এমন একটি তারা বলার চেষ্টা করছেন তারা যে সংস্কার হতে হলে আগে আসলে এগুলো সংস্কার হতে হবে, পরে আসলে নির্বাচন বা অন্যান্য ব্যাপারগুলো হতে পারে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এই মুহূর্তে আপনাদের এই যে এনসিপির যে কার্যক্রম সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে প্রচারণা চালানো, এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখছেন? একদিকে হচ্ছে আপনার বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো তো করছেন, এটি অনেকাংশে সত্য, বিএনপিও বারবার বলে আসছিল যে অভিযোগের বিরুদ্ধে তারা ব্যবস্থাও নিচ্ছিলেন। অন্যদিকে নতুন দলটি প্রতিনিয়ত হচ্ছে এখন প্রচারণায় নেমেছে, এটিকে আসলে ইতিবাচক ভাবে দেখছেন আপনারা? দেখুন আমার এক কথায় আসলে প্রশ্নটার উত্তর দেওয়া যায় না। দেখুন এনসিপিতে যারা আসলে মুখ্য ভূমিকায় এই মুহূর্তে রয়েছে, আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় ওই মুখগুলো কিন্তু মুখ্য ভূমিকায় ছিল। সুতরাং তারা যখন একটি রাজনৈতিক দল গঠন করেছে, আপনি অবশ্যই ক্ষমতার চেয়ারে যাওয়ার স্বপ্ন না দেখে একটি রাজনৈতিক দল গঠন করবেন না। আপনি যখন পলিসি মেকিং এর জায়গাটায় থাকতে পারবেন, তখনই কিন্তু আপনি বড় কোনো ধরনের পরিবর্তন আনতে পারবেন। সুতরাং এই জায়গাটিকে প্রায়োরিটি দিয়ে অবশ্যই একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে, এবং তৎপরবর্তী আপনি তাদের কার্যক্রম লক্ষ্য করুন। তাদেরকে আসলে আর কোনো কিছুর যে কোনো অনাচারের বিরুদ্ধে তাদেরকে আওয়াজ তুলতে দেখেছিলেন, নাকি আপনারা তাদেরকে দেখেছেন যে প্রত্যন্ত এলাকায় যে মিছিল মিটিং এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল? আমরা ডেফিনেটলি দেখেছি এরপরে বড় কয়েকটা ইস্যুস ছিল যেগুলোতে কিন্তু এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিবৃতি আসেনি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা ঢাকার বাইরে যাবে, তারা জনসংযোগ করবে, এটিকে অবশ্যই আমি সমর্থন করি এবং এটিই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এখন যে সংকটটি তৈরি হয়েছে, যে পাল্টাপাল্টি অভিযোগ, কোনো দলকে কোণঠাসা করে দেওয়া, বা এই যে কোণঠাসা করার আসলে কৌশলটা, এই নোংরা কৌশল, একদম এক কথায় বলবো যে নোংরা কৌশল, সেটি হচ্ছে যে একদম আমরা বিগত সময়ে দেখেছি। সুতরাং এই সময়ে এসে আমরা এই ব্যাপারগুলো মোটেও দেখতে চাই না। আপনি নতুন কি প্রক্রিয়ায় নতুন কি আমাদেরকে উপহার দিতে পারেন, সেই নতুন সৃষ্টিটি আসলে দেখার অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশের মানুষ। যেমনটি অলিউল রনি আসলে তার কথা দিয়ে বলছিলেন যে সংসদে আসলে প্রতিনিধিত্ব নিশ্চিতের একটি ব্যাপার, যখন কোনো দল মনে করে যে না আমার যখন আপনি দেখবেন যে পিআর পদ্ধতিতে যাবেন, তখন সংসদে কিন্তু প্রত্যেকটা দল থেকে কিছু না কিছু আসলে প্রতিনিধিত্ব আপনি নিশ্চিত করতে পারছেন যে না ভোটের বিপরীতে যে এত শতাংশ আসলে আমরা ভোট পেয়েছি এবং কয়েকটি আসন আমরা পাচ্ছি। তখন কি হয়, রাষ্ট্রীয় স্বার্থে আসলে ঐক্যমত্যের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আসলে গঠন করা সম্ভব হয়, যেগুলো কিন্তু আমরা বিগত সময়ে দেখিনি। এনসিপি থেকেও কিন্তু এটা আসলে বড় প্রস্তাবনা, বা তাদের থেকেও কিন্তু খুব ইতিবাচক একটি ব্যাপার ছিল, এবং যে কারণে তারা, আমি দেখেছি যে অনেক বেশি আগ্রহী যে পলিসি মেকিং এর যে জায়গাটাতে তারা আসলে আসতে চায়, রাষ্ট্রীয় স্বার্থে যেহেতু তারা আসলে ভূমিকা রাখতে পারে, সেটার জন্য কিন্তু তারাও আসলে পিআর পদ্ধতি নিয়ে বারংবার কথা বলছিলেন। যে বিএনপি কিন্তু এটার বিরোধিতা করছেন যে আসলে এই ধরনের সংস্কার যদি করতে হয় নির্বাচিত সংসদে সেই সংস্কারটি করবে, কিন্তু বিএনপিও তো ঐক্যমতের জায়গায় ছিল সবগুলো দল, বা এই ধরনের হঠাৎ করে না গেল কয়েক মাস ধরে বিএনপি হচ্ছে একেবারে বিরোধিতায় নেমেছে। মানে কেন এটি আপনার কাছে মনে হচ্ছে বিএনপি এই ধরনের বিরোধিতা করার কারণ কি? সেটি তো একটি রাজনৈতিক দলের কৌশল হতে পারে, বা সেটি তাদের সেফ জোন হতে পারে। সুতরাং প্রস্তাবনাটা আসলে কোন জায়গা থেকে উঠছে, কাদের দিক থেকে উঠছে, আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে 5 আগস্টের পর থেকে আসলে এই যে দেশ সংস্কারের যতগুলো প্রস্তাবনা এসেছে, কাদের তরফ থেকে এসেছে, রাজনৈতিক দলগুলোকে আসলে একীভূত কারা করেছে, সেই মানুষগুলো যখন আসলে রাজনৈতিক দল তৈরি করে, সুতরাং তারা আসলে এই বড় একটি রাজনৈতিক দলের জন্য হুমকি হয়ে যায়। সুতরাং তাদের সাথে আসলে মোকাবেলা করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দল কৌশলের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই অলিউল রনি ভালো বলতে পারবেন, সুতরাং আমার কাছে এক কথা এটাই মনে হয় যে এটি তাদের। আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের বিরোধিতা সংস্কারকে প্রশ্নবিদ্ধ করবে বা আগামী নির্বাচনকে শঙ্কার মধ্যে ফেলে দিবে, এক ধরনের অস্থিরতা আবার তৈরি হবে?
একদম অবশ্যই আপনি যে বিষয়টি বলছেন আসলে এটি ফেলে দেওয়ার মতো না। দেখুন এইখানে আমি কিন্তু সেই প্রথম থেকে বলে আসছি যে রাজনৈতিক পট পরিবর্তনে সবথেকে ক্ষমতার ধারে যে দলটি সেটি কিন্তু এখন বিএনপি। কিন্তু সেখানে বাধা কারা দিচ্ছে? বাধা হয়ে দাঁড়িয়েছে যে দল দুটি, সেটি হচ্ছে কিন্তু জামায়াত ইসলামী, যে তাদের কিন্তু একসময় মিত্র ছিল এই জামায়াত ইসলামী, এবং সেই সাথে আরেকটি নতুন দল যেটি হচ্ছে সেটি হচ্ছে এনসিপি। এবং এনসিপিকে কিন্তু অনেকে আবার এটাও বলছেন যে প্রধান উপদেষ্টার আসলে কাছাকাছির একটি দল, অর্থাৎ তিনি এসে তার নেতৃত্বের মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে এটি তিনি গঠন করছেন, বা হচ্ছে এই দলটি তার দিক নির্দেশনায় চলছে একদিকে। তো হচ্ছে এটিও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না এই গুঞ্জনটিও। তো হচ্ছে সেক্ষেত্রে দেখুন এই যে দল তিনটির মাঝে যে অবস্থান সেটিকে হচ্ছে সেই 5 আগস্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সেটি কিন্তু আসলে আমরা কোনো আসলে এখানে তাদেরকে এক হতে দেখিনি কখনো। আপনি যদি একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যান তখনও কিন্তু দেখবেন যে আসলে এই দল দুটির অবস্থান কিন্তু সবসময় বরাবরই এখন বিপক্ষে রয়েছে। বিশেষ করে শুধু যে এই আপনার ইলেকশন পদ্ধতি নিয়ে এটি কিন্তু না, সেটি আপনি যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতেও কিন্তু আসলে দল দুটি এক হতে পারেনি। সেখানেও কিন্তু একদম ঢালাওভাবে দল দুটি, বিশেষ করে ইশরাক হোসেন এবং সেই সাথে আমাদের যে অন্তর্বর্তী সরকারের যে একজন উপদেষ্টা রয়েছে আসিফ ভুইয়া, তাদের মধ্যে কিন্তু আসলে বরাবরই একটি দোষী সাব্যস্তের জায়গা চলে এসেছে। তো এখানেও কিন্তু দল দুটি এক হতে পারেনি। তো সুতরাং এখানে দাঁড়িয়ে দেখুন জামায়াত ইসলামী এবং সেই সাথে এনসিপি যে বিষয়টি বলছে যে হচ্ছে তারা গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় তারা নতুন করে চাচ্ছেন না যে বাংলাদেশে কোনো স্বৈরাচারের উদ্ভব ঘটুক, এবং এরই ধারাবাহিকতায় তারা কি চাচ্ছেন যে পিআর পদ্ধতিতে ইলেকশনটি হবে। কিন্তু সেইখানে বিএনপি যে তাদের বাদশাচ্ছেন, কেন বাদশাচ্ছেন দেখুন, তারা বলছেন যে এই পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসে তারা নির্বাচনটাকে আরো বিলম্বিত করছেন। বিলম্বিত কেন করছেন দেখুন, তারা কিন্তু এটিও বারবার আবার বলার চেষ্টা করছেন যে যখনই এনসিপি এখানে একমত না, কিন্তু তারপর হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে গণসংযোগ করছেন বা হচ্ছে তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তো হচ্ছে তারা এটিই বলছেন যে তারা যেহেতু ইলেকশন চাচ্ছে না, কিন্তু তারপরে তারা গণসংযোগে কিন্তু থেমে নেই, তাহলে আসলে তারা এটি কেন করছেন? এই যে মানে একটি দলের দুটি অবস্থান, এখানে দাঁড়িয়ে কিন্তু বিএনপি আসলে তাদেরকে বিশ্বাস করতে পারছে না, এবং সেই সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারাও কিন্তু বারবার এক কথা বলছেন যে ইলেকশন ইস্যুতে তারা আসলে তেমন কোনো আলোচনা করছেন না। এখন আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আসলে নির্বাচন নিয়ে নতুন করে এই যে অনিশ্চয়তা কেন তৈরি হলো। দেখুন আমরা কিছুদিন আগে জানি যে 12ই জুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জিয়া বসেছিলেন। এরপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে নাসির উদ্দিন, তিনিও কিন্তু বসেছিলেন, এবং তিনি সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের যখন ব্রিফ করেছেন তখন তিনি একটি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কিন্তু কোনো ইলেকশন নিয়ে কোনো কথা হয়নি, বা কখন হবে বা কি হবে নিয়ে হচ্ছে কথা হয়নি। এরপরে কিন্তু আসলে এই যে ধোঁয়াশা আবার নতুন করে তৈরি হয়েছে, এবং সেই সাথে রাজনৈতিক দলগুলো কিন্তু আবার এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে। তো সুতরাং আমি আসলে বলবো যে এখানে বিএনপির যেমন একটি জায়গা রয়েছে তাদের অবস্থান পরিষ্কার করা, এর থেকে আমি আরো বেশি মনে করি যে এনসিপির আসলে একটি দায় রয়েছে বা একটি দায়িত্ব রয়েছে, যেহেতু তারা তাদেরকে বারবারই দাবি করছেন, বা হচ্ছে আমরা দেখেছি জুলাই অগ্রসৈনিক যারা রয়েছেন তারা তাদের দলেই রয়েছেন, অনেকে বিশেষ করে সার্জি হাসনাত এরা রয়েছেন। তো সুতরাং আসলে তাদের অবস্থানটা কি এটি আসলে পরিষ্কার করা সব থেকে। রনি, আপনি যেহেতু আবার বলছিলেন যে স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠে, সেই প্রসঙ্গ যেহেতু আসলেন, যেহেতু আপনি তো দীর্ঘদিন সময় ধরে হচ্ছে কোর্টে যান, কোর্ট বিট কাভার করেন, তো এই আপনি বিগত যে সরকার তার প্রধান তার হচ্ছে 6 মাসের কারাদণ্ড হয়েছে গেল, সম্ভবত গতকালকে বা হচ্ছে এর আগের দিন এমন হতে পারে আর কি। আসলে বিষয়টি কি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন? দেখুন আমরা সবাই জানি যে রাজনৈতিক পট পরিবর্তনে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন, এবং ত্যাগ করার পরে তিনি কিন্তু বিভিন্নভাবে তিনি তার হচ্ছে ফোন আলাপগুলো আসলে ভাইরাল হচ্ছে, বিভিন্ন নেতাকর্মীর সাথে তিনি কথা বলছেন, এবং এরই ধারাবাহিকতায় গাইবান্ধা আওয়ামী লীগের এক নেতা শাকিল আখন্দ বুলবুল, তার সাথে তার একটি ফোন আলাপ ভাইরাল হয়, এবং এরই ধারাবাহিকতায় তিনি সেখানে একটি কথা বলেছেন যে 227 জনকে মারার লাইসেন্স পেয়েছে। আসলে তার নামে যে 227টি মামলা হয়েছে, এই মামলায় যারা হচ্ছে বাদী আসলে তাদেরকেই আসলে এটি দ্বারা মিন করা হয়েছে। আমরা প্রসিকিউশন যেটি আসলে বলেছে আদালতকে সেটি আমরা জানতে পেরেছি, এবং এরই ধারাবাহিকতায় প্রসিকিউশন যারা রয়েছে তারা কিন্তু আসলে আদালত অবমাননার একটি মামলা প্রসিকিউশন ট্রাইব্যুনালে করে, এবং সেই ধারাবাহিকতায় তারা 2 দফায় শেখ হাসিনাকে বিভিন্নভাবে নোটিশ পাঠানো হয়েছে, এবং 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাকে আদালতের দ্বারস্থ হয়ে যে আসলে তিনি এটি করেছেন কিনা, বা এই ফোন আলাপটি আসলে তার কিনা, বা তিনি এই কথাটি কেন বলেছেন সেটির ব্যাখ্যা চেয়েছেন। শেখ হাসিনা যেহেতু দেশের বাইরে রয়েছেন তিনি আসলে এটির ব্যাখ্যা দেননি, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু এটি নিয়ে আসলে ট্রাইব্যুনালে যুক্তি এবং পাল্টা যুক্তি আসলে দেওয়া হয়, এবং যেহেতু তার পক্ষে কোনো আইনজীবী নেই সুতরাং রাষ্ট্র কর্তৃক আইনজীবী আসলে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমরা রাষ্ট্রপক্ষেরও কথা শুনেছি এবং তার আইনজীবীরও কথা শুনেছি, এবং পরবর্তীতে কিন্তু দুপক্ষের কথা শুনে আদালত কিন্তু আসলে এই রায়টি দিয়েছে, এবং তার হচ্ছে 6 মাসের কারাদণ্ড দিয়েছে, এবং হচ্ছে সেই সাথে তার সাথে যিনি কথোপকথনে ছিলেন তার 2 মাসের কারাদণ্ড দিয়েছে। তো সুতরাং এরপরে রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু আসলে বারবারই বলা হচ্ছে যে তারা আসলে
আসলে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু হচ্ছে তার পক্ষে নিযুক্ত যে আইনজীবী তিনি কিন্তু বলছেন যে আসলে এটি আসলে তার না, এটি হচ্ছে ইথর দিয়ে আসলে করা এই ভিডিওটি, এবং তিনি কিন্তু বলেছেন যে এই রায় দিয়ে তিনি খুশি হতে পারেননি। তো সেই সাথে আমি আপনাকে আরেকটু বলে রাখি যে জুলাই আন্দোলনে কিন্তু একাধিক মামলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের নামে, আসলে এটি কিন্তু কোনো মামলার প্রথম রায়। তো এই রায় নিয়ে কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু তারা কোনো আইনজীবী নিয়োগ দেননি, সুতরাং নিজেরা করে এরকম রায় আসলে গ্রহণযোগ্য না বা হাস্যকর হিসেবে তারা উল্লেখ করেছেন। যে অলিল রনি এবং মুনিয়া জুথি, আমরা একেবারে আজকের সংবাদ বিশ্লেষণের শেষ দিকে আমরা এটি বলতে পারি যে আসলে ক্ষমতাকে ধরে রেখে স্বৈরাচারকে হয়তো বা দীর্ঘায়িত করা যায়, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত করা যায় না। তার এই যে শাস্তি বা এই যে বিদায় নেওয়া, সেটির মাধ্যমে এটি প্রমাণিত হয়। আমরা চাই দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা রেখে দর্শক আজকের মতো নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি।